হ্যালো। স্পষ্ট শোনা যাচ্ছে নাকি শব্দ আসছে কোনো? ক্লিয়ার ভাই, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একদম শুরুর থেকে প্রথম থেকে যেভাবে কাজ করি আর কি। প্রথমে আমি অক্সিজেনটাকে ইনস্টল করি। এখানে যে ইনস্টলেশনের টাইপ আছে, ডিফল্ট ইনস্টলেশন, ব্রাউজ লাইব্রেরি, ব্লাঙ্ক ইনস্টলেশন, এটার থেকে আমরা যেহেতু ফিগমার থেকে ডিজাইন করি এজন্য সবসময়তেই ব্লাঙ্ক ইনস্টলেশনটাই আমরা চুজ করি। এরপরেই যেই কাজটা আমি করি সেটা হচ্ছে রিডিংয়ে আসি, সাইটের যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা ডিসেবল করে দিই, যেন যতক্ষণ আমরা কাজ করছি সাইটটা রেডি না হচ্ছে ততক্ষণ সাইটটা ইয়েতে না যায়, সার্চ ইঞ্জিনে চলে না যায়। হুম। এরপরে এর সঙ্গে আমার যা যা প্লাগ ইন প্রয়োজন সেইগুলো আমি প্রথমেই রেডি করে নিই। যেমন আমরা এটা কমার্স করবো, যেহেতু কমার্সটা লাগবে আমাদের। শিশির এটাতে কুইকলি পাঁচটা ছয়টা প্রোডাক্ট অ্যাড করে দিবা। হ্যাঁ, কি ব্যাপার, সাইট এত স্লো কেন? এই সাইটগুলো অনেক দিন থেকে ব্যবহার করা হচ্ছে তো পুরো ডিলিট করে দিয়ে আবার নতুন করতে হবে, বারবার রিসেট মারা হয়, ফ্রেশলি ইনস্টলেশন যাইতে হবে, আবার স্লো হয়ে গেছে সাইট। আচ্ছা, এই ধরেন আমাদের রেডি, শিশির এখন প্রোডাক্ট অ্যাড করতে পারবা না। হ্যাঁ, এই আগে প্রোডাক্টের ক্যাটাগরি দরকার নেই, বা তুমি এমনি র্যান্ডমলি 5-7টা অ্যাড করো তাইলেই হবে না। হ্যাঁ, হ্যাঁ, কারণ এখনই আমাদের ব্লগ ওয়েবসাইট আর কমার্স ওয়েবসাইট, এই দুইটা ওয়েবসাইট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ডেটা অ্যাড করতে হয়। কি জন্য? ডেটা না থাকলে আমরা এর কাজ করতে পারি না। হ্যাঁ, কেননা কাজই তো আমাদের সবসময় এখানে ডেটা নিয়ে। তো এখানে আমরা আজকে বেশিরভাগই শিখবো আর কি স্ট্যাটিক ডিজাইন। হ্যাঁ, যেহেতু আমার টার্গেট আপনাদেরকে স্ট্যাটিক ডিজাইন করা, স্ট্যাটিক ডিজাইন করানো, তার সঙ্গে সঙ্গে যতটুকু জিনিস জাস্ট আপনারা বুঝলে আমার জন্য সুবিধা হবে আপাতত ততটুকু। এরপরে আমরা হচ্ছে একে একে আস্তে আস্তে সব কিছুই আপনাদেরকে ডাইনামিক শেখাবো। এখন দেখেন, প্রথম যে ডিজাইনের জন্য আমি যে জিনিসগুলো লক্ষ্য করি সেটা হচ্ছে এখানে একটা পেজ সিলেক্ট করি আমি। এইখানে দেখেন এর ওয়াইড দেখি, হাইট আমি কোনো সময় দেখি না। এর ওয়াইড দেখি, এর পেজের কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা দেখি। প্রোডাক্ট, তারপরে দেখেন এই যে পেজের কন্টেনারের ওয়াইড কত, ডাইনে বামে কতটুকু গ্যাপ অর্থাৎ প্যাডিং আছে। একটা ডিজাইনকে 100% সেম রাখার জন্য আমরা যেটা করি, এখানে যেই পেজ ওয়াইডটা আছে, যেমন এখানে আছে কত 1920 পিক্সেল, সেম পেজ ওয়াইডটা ব্যবহার করি। আর এখানে যে এক্সট্রা প্যাডিংগুলো জায়গাগুলো আছে এটাকে আমরা প্যাডিং হিসেবে সেট করি। কী জন্য প্যাডিং হিসেবে সেট করি? অ্যাকচুয়ালি অন্যান্যরা যেটা করে আর কি, সেটা হচ্ছে এই যে জায়গাটা আমার এখানে আছে এইটাকে পেজ ওয়াইড হিসেবে নেয়, আর দুই পাশের 20-40 পিক্সেল প্যাডিং হিসেবে রেখে আর কি হিসাব করে আর কি। যেমন এখানে 1590 আর 40 পিক্সেল 1630 পিক্সেল পেজ স্পেস ওয়াইড নেবে, নিয়ে 20 পিক্সেল করে মার্জিন রাখবে। তো এই জিনিসটাতে একটা প্রবলেম হয়, আমি যেটা ফেস করছি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতেছে, সেটা হচ্ছে যদিও এখানে 1920 পিক্সেলের ডিজাইন করছে, বিশেষ করে যখন ম্যাকবুক চালায় ক্লায়েন্টরা তখন ওইটার হচ্ছে স্ক্রিন রেজুলেশন অনেক হাই থাকে, 2K রেজুলেশন হয় 2520 পিক্সেল, কিন্তু স্ক্রিনের সাইজ তো 13 ইঞ্চি। তখন হয় কি, দেখা যাচ্ছে যে ওই ওয়াইডে যে আমার এখানে আর এই গ্যাপটা আসে না, তখন আসে তো 20 পিক্সেল গ্যাপ। এই সময় ক্লায়েন্টরা বলে কি যে আমার ডিজাইনে যেরকম গ্যাপ সেরকম করে দাও, আমার ডিজাইনের সঙ্গে ম্যাচিং হয়নি ওয়েবসাইট। এই জন্য আমি নিজে আস্তে আস্তে এই পন্থায় আসছি যে যে পেজের ওয়াইড যেরকম সেরকমভাবেই রাখবো, আর এই যে গ্যাপটা এই গ্যাপটা এরকমভাবেই রাখবো। তো সেটার জন্য আমরা যেটা করি আর কি, ওর আসেন অক্সিজেনে ওইদিকে প্রোডাক্ট অ্যাড হতে থাক। অক্সিজেনের সেটিংসগুলোর মধ্যে যদি দেখি আমরা, এখানে আছে হোম, এগুলো নিজেরা কম বেশি ঘাটাঘাটি করলেই পাওয়া যাবে। এখানে ট্যাম্পলেট, এখানে আমরা সব ট্যাম্পলেট ক্রিয়েট করব। এখানে আছে ইম্পোর্ট এক্সপোর্ট, এই জায়গা থেকে অক্সিজেনের গ্লোবাল সেটিংস ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়।
এখানে স্টাইল শিট আর এখানে সেটিংসের মধ্যে আবার কিছু সেটিংস আছে যেগুলো আমরা একে একে দেখবো না আর কি। তো এখন আমরা আসি আজকে আপাতত টেমপ্লেটে, যেহেতু আমাদের হেডার ফুটার করতে হবে, আমি একটা হেডার ফুটার টেমপ্লেট ক্রিয়েট করে নিই সহজে বোঝার জন্য। এই জায়গাতে আমরা নেমিং কনভেনশনটা এইভাবেই দেবো যেন আমরা সহজেই বুঝতে পারি। এটাকে আমরা দিলাম হেডার ফুটার, তাইলে বা মেইন দিতে পারি যেন আমরা সহজেই বুঝতে পারি যে এটা হেডারের জন্য। এখন দেখেন যে সিঙ্গেল কাজ কামের জন্য, যেমন সিঙ্গেল ব্লগ পোস্টের পেজ, সিঙ্গেল পেজের টেমপ্লেট, সিঙ্গেল প্রোডাক্টের টেমপ্লেট, এই জাতীয় পোস্ট টাইপের সিঙ্গেল যে কাজ কামগুলো হয় সেইগুলোর জন্য এইখান থেকে সিঙ্গেল অ্যাসাইন করতে হয়। এখান থেকে আর্কাইভ অর্থাৎ ক্যাটাগরি আর্কাইভ জাতীয় যে জিনিসগুলো সেগুলোর জন্য এখানে অ্যাড করতে হয়। আদার্সের মধ্যে মনে করেন ফ্রন্ট পেজের জন্য স্পেসিফিক কোনো ডিজাইন থাকলে, ব্লগ পোস্ট ইন্ডেক্সের জন্য, সার্চ রেজাল্টের জন্য যদি এরকম থাকে সেগুলোর জন্য এখান থেকে চুজ করতে হয়। তো হেডার ফুটার যেহেতু পুরো সাইট ওয়াইড থাকে এই জন্য এখান থেকে কি ক্যাশ অল দিতে হয়। এই জায়গাতে আসতে হচ্ছে টেমপ্লেট প্রায়োরিটি। টেমপ্লেট প্রায়োরিটিটা এরকম জিনিস, মনে করেন আপনার সেম ক্যাটাগরির টেমপ্লেট কয়েকটা আছে, লাস্ট যেটা আপনি ডিজাইন করছেন এটাকে ব্যবহার করতে চাচ্ছেন, বাকিগুলো ব্যবহার করতে চাচ্ছেন না। তো এটাকে একটা প্রায়োরিটি দিয়ে দিলে, যেমন মনে করেন আগেরটার প্রায়োরিটি দিয়েছেন 1, এটার প্রায়োরিটি দিলেন 2, তাহলে হবে কি আগের ওই টেমপ্লেটটার চাইতে এর প্রায়োরিটি বেশি হওয়ার কারণে তখন এইটা মানে পুরো সাইট ওয়াইড কাজ করবে। আগেরটা যদিও অ্যাক্টিভ তারপরে ওইটা আর কাজ করবে না, এর প্রায়োরিটির জন্য বেশি কাজ করবে। এরপরে দেখেন শর্ট কোড, এখানে লেখা আছে রিড অনলি। ওয়ার্ডপ্রেস যখন কোনো কাজ করে তখন হলো শর্ট কোড জেনারেট করে, যেটা এই অক্সিজেন বিল্ডার দিয়ে ডিজাইন করলে আমরা ওই শর্ট কোডটা এখানে জাস্ট দেখতে পারবো, এডিট কোনো কিছু করতে পারবো না। আর এখানে হচ্ছে জেসন, জাভা স্ক্রিপ্টের ডেটা ফেসিং সিস্টেম, ডেটা রাইটিং সিস্টেম জেসন। তো এই জেসন কোড জেনারেট করে অক্সিজেন বিল্ডার, যেটা আমরা এখানে পড়তে পারবো, প্রয়োজন হলে যদি বুঝি এডিটও করতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। যেহেতু এইটাই আমাদের প্রথম টেমপ্লেট, এই জন্য এই জায়গা থেকে যে টেমপ্লেট সিলেকশন, এই জায়গাতে কোনো কিছু নাই, আমরা কোনো কিছু সিলেক্টও করতেছি না, এটাই আমাদের বেসিক টেমপ্লেট আর কি। এটাকে আমরা পাবলিশ করে দিই, দিয়ে যাই যদি, তাহলে দেখেন প্রত্যেকটা ডিজাইনে যেমন 3টা মূল অংশ থাকে, হেডার, এই ফুটার, আর এই যে বডি কন্টেন্ট এরিয়া বা মেইন এরিয়া, এরকমভাবে একেও আমরা 3টা পার্ট আগে সেট করে নিই। 3টা পার্ট সেট করে নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী একে সুন্দরভাবে আমরা করতে পারি। তো অক্সিজেনে আসার পরেই এখানে যেমন অ্যাড এলিমেন্টস, এখানে অনেক এলিমেন্টস আছে, এইটাতে আমি একটু লাইসেন্সটা দিয়ে আসি। লাইসেন্স দিয়ে আসলে তাহলে আমরা আরও কিছু কম্পোনেন্ট পাবো। এটা যদি একটু রিলোড দিই, এখানে আরও প্রিমিয়াম মানে প্লাগইনটাই প্রিমিয়াম, এরপরেও এর হচ্ছে আরও কিছু টুলস আছে যেগুলো জাস্ট লাইসেন্স অ্যাক্টিভেট করার পরেই পাওয়া যায়। যদিও এগুলো আমি আজও একটাও ইউজ করেছি বলে আমার মনে হয় না। এই যে যেমন স্কিপ লিঙ্ক, ড্রপ ডাউন বাটন, আইকন বাটন, এগুলো সব আমরা কাস্টমই তৈরি করি আর কি। এই যে অনেক কিছুই আছে এর মধ্যে, প্রয়োজন হলে ব্যবহার করাও যায়। ইমেজ কম্প্যারিজন এইটা ব্যবহার করছি আর কি, ইমেজ কম্প্যারিজনটা। নাম্বার কাউন্টারও ব্যবহার করছি, ফ্লিপ বক্স আগে ব্যবহার করছি, এখন আর ব্যবহার করি না। ফোকাস সেকশন ব্যবহার করিনি, ফ্লোটিং মেনু ব্যবহার করিনি, ভিডিও প্লে লিস্টও করিনি, অনেক কিছু আছে এখানে আর কি যেটা প্রয়োজন হলে ব্যবহার করা যেতে পারে। তো এখানে আসলে আর কি কম্পোনেন্টসগুলো পাওয়া যায় ক্যাটাগরি ওয়াইজ, আবার এখানে সার্চও করা যায়। এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট ওয়াইজ ডিজাইন করার জন্য, মিডিয়া কোয়েরির জন্য আর কি। মিডিয়া কোয়েরি তো আমাদের এখন ম্যানুয়ালি করা লাগে না। এখানে মূল কাজ আমাদের শুরু হয় এই প্রথম অক্সিজেনে আসার পরে এই সেটিংস থেকে। এখানে আমরা গ্লোবাল সেটিংস, এই যে ওয়াইড অ্যান্ড ব্রেক পয়েন্ট, এই সেটিংসটাই আমি প্রথম আসি। পেজের সেটিংসটা চেঞ্জ করি 1920 পিক্সেলে, আর ট্যাবলেটের জন্য 1024। এই দুটো জিনিস আমাদেরকে এখানে চেঞ্জ করতে হয়। এরপরে দ্বিতীয় ধাপে আমি যেটাতে যাই সেটা হচ্ছে এই যে স্টাইল শিট। এখানে যে একটা স্টাইল শিট করি, স্টাইল শিটে যে আমি এখানে জাস্ট প্রথমত 2টা ভেরিয়েবল ক্রিয়েট করি, সিএসএস ভেরিয়েবল। প্রথমটা হচ্ছে প্যাডিং লেফট রাইট, যেটাকে আমি সাধারণত এভাবে রেখি। আর একটা ক্রিয়েট করি
প্যাডিং টপ বটম। তো এইটা যেমন লেফট রাইটে আমরা দেখলাম 165 পিক্সেল আছে, আর টপ বটমে এই যে ডিজাইনটা এটা হচ্ছে থিমের সঙ্গে ম্যাচিং করে জাস্ট 10 পিক্সেল করে করা বা 20 পিক্সেল করা, সব সময় 20 পিক্সেলই আসে। তো এটা যদি আমরা না করি, ওই একটা ভেরিয়েবল করলেও এখন আমাদের হবে জাস্ট এই ডিজাইনটার জন্য। অন্যান্য ডিজাইনে হয় কি যে পিসিতে দেখা যাচ্ছে 80 পিক্সেল বা 100 পিক্সেল আছে, মোবাইলে আছে 60 পিক্সেল বা 50 পিক্সেল। তো ওইগুলো আবার আমাদেরকে এখানে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করা লাগে, একটা করলে এখন আমরা বুঝতে পারবো মোটামুটি। এরপরে এখানে আমি মিডিয়া কোয়েরি করি। দেখেন এইটা যেহেতু অনেক বড় 1920 পিক্সেল, তো হতে পারে কি যে যখন 1300 বা 1100 পিক্সেলের ছোটো মনিটরে যাওয়া যাবে তখন এই প্যাডিংটা খুব এক্সেসিভ লাগতে পারে। তো এইটার জন্য আমি দুইটা পন্থা অবলম্বন করি। এই জায়গাতে 1320 পিক্সেল দিয়ে একটা ব্রেক পয়েন্ট ক্রিয়েট করে দিই, অথবা এই জায়গাতে একটা ক্যালকুলেশন অ্যাড করে দিই। তো ক্যালকুলেশনটা আমরা আজকে দেখতেছি না, পরের দিন দেখবো, পরে দেখবো যে ক্যালকুলেশনটা কীভাবে অ্যাড করে। তো এই জায়গাতে যে মনে করেন যে আমি 100 পিক্সেল করে দিলাম, এখন পরের ব্রেক পয়েন্টে গিয়ে আমি আর একটু কম করে দিই, এটা তাহলে এখন ট্যাবলেটে চলে যাই 1024। মনে করেন ট্যাবলেটে গেলে এখানে আমাদের সাধারণত 60 পিক্সেল সর্বোচ্চ ব্যবহার করি আর কি, আমি 50 পিক্সেল 60 পিক্সেল এরকম। এরপরে আসতেছে আমার হচ্ছে 768 মোবাইল ল্যান্ডস্কেপ, তো এটাতে আমি 32 পিক্সেল ব্যবহার করি। এরপরে আসতেছে মোবাইল 480। এখন মোবাইলের ক্ষেত্রে কি হয়, অনেক সময় আবার এই যে এইটার থেকেও মোবাইল শুরু করে দিই আর কি, ওটা মানে ডিপেন্ড করে, আবার ওই জায়গা থেকে শুরু করে দিলেও হয়। মোবাইলের ক্ষেত্রে আবার এখানে আমার ডিজাইন দেখতে হয় যে ডিজাইনে কত কি আছে, মোবাইলে যেরকম আছে সেরকম ধরেন যে এখানে আবার আমি ব্যবহার করি। এই হলো কম বেশি আপনারা সবাই এখন সিএসএস এর ভেরিয়েবল শিখছেন। আচ্ছা, অনেক এই ক্লাস না করলেও হবে, হ্যাঁ তোমার জন্য না অ্যাকচুয়ালি। বেচার যে বিশাল ব্যস্ত। আচ্ছা, সেকশন অ্যান্ড কলাম। এবার আসে যেহেতু আমরা এটা প্যাডিং টপ বটমের জন্য করিনি, লেফট রাইটের জন্য করেছি, টপ বটমে আমি 20 পিক্সেল স্ট্যাটিক দিয়ে রাখতেছি, আর এখানে লেফট রাইটে ভেরিয়েবলটাকে জাস্ট এভাবে কল করে দিলাম। তো ভেরিয়েবল সিএসএস এর ভেরিয়েবল কল করা আমার মনে হয় সবাই এখানে জানে। এই হলো আমার স্টেপ, এটা শেষ হলো। এরপরে যেটা করি সেটা আমি হচ্ছে এই যে ফন্টের মধ্যে ঢুকি, ফন্টের মধ্যে ঢুকে আমার সাইটের ডিজাইনের জন্য কি ফন্ট ব্যবহার হয়েছে সেটা দেখি। যদি এখানে দুইটা জিনিস দেখি, আমি প্রথমটা হচ্ছে হেডিংয়ের ফন্ট, আর তারপর ওটা হচ্ছে বডির ফন্ট। এখন দেখেন গিলোরি মিডিয়াম ব্যবহার করা হয়েছে, এই জায়গাতেও গিলোরি মিডিয়াম ব্যবহার করা হয়েছে। তো গিলোরি মিডিয়াম আর কি ইয়েতে নেই, ওয়ার্ডপ্রেসে নেই, এই গুগল ফন্ট না, যে জন্য আর কি পাওয়া যাবে না, ওকে আবার কাস্টম ইমবেড করতে হবে, এটা আমরা পরে দেখবো না। তো আপাতত আমি এখানে পপিন্স দিয়ে দিই, পপিন্স আমার খুব পছন্দের একটা ফন্ট, অনেক প্রজেক্টে পপিন্স ব্যবহার করছি আমি। এই জায়গায় দেখেন এই যে ওয়েট, ফন্ট ওয়েট আছে, এই ফন্ট ওয়েট যে এই যদি আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে দিই যে এটা হবে, তাহলে হয় কি গুগলের থেকে বাই ডিফল্ট এতগুলো ফন্টের ভেরিয়েশন লোড করায় সাইটে। তো আমার প্রয়োজন মনে করেন যে আমি জাস্ট সাইট ওয়াইড রেগুলার মানে 400 পিক্সেল ব্যবহার করেছি, আর বোল্ডের জন্য 700 পিক্সেল ব্যবহার করেছি। এই বডিতে ধরেন যে এই দুটো ফন্ট ব্যবহার হয়েছে, আর ধরুন যে এই যে ডিসপ্লে ফন্ট তো একই ফন্ট যেহেতু, তো এখানে আপনার মনে করেন যে একটা রাখলেও পারতাম আমরা, কিন্তু এখানে সিস্টেম দুইটাই সিলেক্ট করতে হয়, এজন্য আর কি এখানে দুইটাই সিলেক্ট করে দিলাম। বা এখানে রেগুলারের দরকার নেই, এখানে 700 দরকার নেই আমার, যেটা এখানে আমি সিলেক্ট করে দেবো জাস্ট সেটাই আমার সাইটে লোড হবে। এতে হয় কি এখানে দেখেন এই 10-12টা ফন্টের জায়গায় যখন একটা লোড হয় তখন একটু টাইম লাগে কম, তাই না? 10টা-12টা জিনিসের সাথে একটা জিনিস টাইম কম সময়ে লোড হয়। এরপরে আমি আসি দেখেন বডিতে, যদি বডিতে ফন্ট সাইজ ম্যাচিং করানোর থাকে, কোনো অনেক সাইটে থাকে যে বডি ফন্ট 20 পিক্সেল 22 পিক্সেল থেকে শুরু, এটা আমাদের দেখেন 16 পিক্সেল, তাহলে কোনো কিছু করার লাগতেছে না। তারপরে দেখি যে ফন্টের রেগুলার ফন্টের কালার কি, দেখেন এই যে এইটা কালারটা আমি অ্যাড করি, এই কালারটাকে আবার এখানে আমরা অ্যাড করে রাখতে পারি ভেরিয়েবল হিসেবে। তো নাম দিলেও আমরা দিতে পারি, আমি কালার কোড ব্যবহার করার চেষ্টা করি সহজে, যেন ডিজাইনের সঙ্গে ম্যাচিং করানো যায়, যে একই দেখতে কালার কিন্তু কোড আলাদা হইতে পারে এরকম, কিন্তু দেখতে একরকম লাগছে, ভিজুয়ালি বোঝাটা কষ্টকর,
এজন্য নাম আবার অনেক কালারের আমরা নাম নাও জানতে পারি, এজন্য কোডটাই লিখে রাখি আমি এখানে। এরপরে দেখেন যেটা আসি আমি লিঙ্ক, যদি এখানে পরিবর্তন করার প্রয়োজন হয় করি, না হইলে না করি। আমি যেগুলো যেগুলো করি আর কি সেগুলো দেখাই। এরপরে দেখেন এই সেকশন কলাম তো গেল, পেজ ওয়াইডও গেল। এইখানে এখন আমার ধরেন আপাতত আর কিছু করার নাই, আমি যাই এবার কালারে যে আমি এখানে আগে দেখি যে আমার কি কি ধরনের কালার ব্যবহার হয়েছে, ভিজুয়ালি আমি দেখতে পারতেছি, সেই কালারগুলো অ্যাড করে নিই। আর যদি দেখি যে ওর বাইরেও কোনো কালার ব্যবহার হয়েছে, তখন ব্যবহার করতে করতে আর কি আমরা অ্যাড করব সেটা। এইভাবে আমি কালারগুলোকে অ্যাড করে নিই। সাদা, এরপরে মনে ব্ল্যাক আছে, ব্ল্যাকও আছে কোথাও না কোথাও মনে হয়। আচ্ছা, এই ধরেন যে আপাতত আর লাল আছে মনে হয় আমাদের কোথায়, যে লাল আছে, লাইট গ্রিন আছে। এই ধরেন আমার হচ্ছে এখন এক্সিকিউশনের জন্য রেডি। এইবার এই যে অক্সিজেন বিল্ডার, এইটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট টুলস, ডিজাইন টুলস না, যে জন্য আমাদের খুব সুন্দর করে স্ট্রাকচার বোঝাটা জরুরি। আর ইয়েটা ট্যাগটা বুঝতে হবে খুব ভালো, যে কোন জায়গাতে ট্যাগটা কিভাবে হয়, কোন জায়গাতে কোন ট্যাগটা ব্যবহার করতে হয়, এইটা এসিওর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। যেমন এটা আমি অ্যাড করলাম, আমার হেডিং এই হেডার গেল, এই জায়গাতে ডাবল ক্লিক করে আমি নাম চেঞ্জ করতে পারি। এরপরে মনে করেন আর একটা সেকশন অ্যাড করে নিলাম, নিয়ে আমি এটা দিলাম ফুটার। তো হেডার ফুটারের মাঝখানে আমার থাকে হচ্ছে মেইন যে ইনার সেইটা, তো ওইটার জন্যই যে ইনার কন্টেনারটা আর কি ব্যবহার করতে হয়। তো ইনার কন্টেনারটা আমি এই জায়গাতে নিয়ে আসলাম। এখন আমাদেরকে একটু ডিস্টার্ব করবে না বলে আমি এই জায়গায় জাস্ট আপাতত বন্ধ করে তুললাম। এই ধরেন আমাদের বেসিক স্ট্রাকচার রেডি। এখন দেখেন যে এর আবার হচ্ছে ট্যাগ সেট করা যায়, যেমন এটা হেডার, তাহলে এই যে ট্যাগস, এই ট্যাগস থেকে একে হেডার করে দিতে হবে। এই যে ফুটার, এই ট্যাগস থেকে একে ফুটার করে দিতে হবে। এইটা হচ্ছে আমাদের মেইন এরিয়া, এই ট্যাগ থেকে এটা সেকশন পরিবর্তন করলেও হয়, না করলেও হয়, তবে আমার পছন্দ হচ্ছে এটাকে পরিবর্তন করে মেন করে দেওয়া। এই ধরেন যে বেসিক স্টেপস। এইবার আমরা যেটা করি দেখেন কি দেখায়, দিস পেজ ইজ কামিং সুন সিইও কমার্সের সেটিংস থেকে দেখাচ্ছে। আচ্ছা, এবার দেখেন আমি রেডি কাজ করার জন্য। তাইলে এখন আমাকে প্ল্যান করতে হবে যে এই যে হেডারটা, এর দেখেন এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে একটু ইন্সপেক্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে দেখেন আমাদের এই যে কামিং সুনটা দেখাচ্ছে হচ্ছে আমরা ইনার র্যাপারটা বসায় রাখছি, এই জন্যে এখানে ইন্সপেক্ট করলে আমাদের হেডার ফুটার সব চলে আসছে। এই যে দেখেন আমাদের হেডার চলে আসছে, এই যে মেন চলে আসছে, এই যে ফুটারও চলে আসছে। তো এখন যদি দেখি এইটাকে দেখেন, তাহলে আমাদের ডিজাইনের অনুযায়ী যে 1590 পিক্সেল ওয়াইড, 165 পিক্সেল প্যাডিং চলে আসছে। তার মানে আমার ডিজাইনের সঙ্গে বেসিক রেডিটা হয়ে গেছে। এবার দেখেন যে এই যে আমার হেডার, এইটা যে ওয়াইডটা জুড়ে আছে, এটাকে আমরা কি করতে পারি, আমরা এলিমেন্ট যত কম ব্যবহার করব তত আমরা মানে ফ্লুয়েন্টলি কাজ করতে পারবো। হ্যাঁ, মানে আমাদের সাইটটাও ফাস্টার হবে। এখন যদি কোনো এলিমেন্টটা যদি ফুল ওয়াইড বা এই যে সেই হতো, তাহলে আমি এই হেডারের ইনারটাকে ধরেই কাজ করে দিতাম। কিন্তু এই ইনারের যতটুকু মানে আমাদের কন্টেনারের যতটুকু ওয়াইড, ওই সমান সমান ওয়াইডে আছে আমার এই ডিজাইনটা, যে জন্য আমাকে একটা এক্সট্রা ডিপ নেওয়া লাগছে এখানে। তা না হলে আমি কিন্তু এই ডিপটা নিতাম না। প্লাস দেখেন হেডারের টপ বটমে কোনো প্যাডিং নেই আমার, আমি প্রত্যেকটা মানে মিলিমিটার বাই মিলিমিটার আমি এখানে খেয়াল করি। যেমন দেখেন এভাবে জুম করে করে দেখি আমি, হ্যাঁ এভাবে জুম করে করে দেখেন ওপরের সঙ্গে আমার একদম ম্যাচিং। এখানে আমার এর সঙ্গে কোনো নাই, প্যাডিং নাই, বটমে টপে কোনো প্যাডিং নাই, ডাইনে বামে যা আছে ইউজুয়ালি অন্যান্য সেকশনে সেটাই আছে।
তাহলে এখানে আমার ধাপ মনে করেন যে প্যাডিং টপ বাদ দিলাম, প্যাডিং বটম বাদ দিলাম। আমার ফেভারিট হচ্ছে এই হেডার ফুটারের আইডিটাকে চেঞ্জ করে রাখা। আমি এটা প্রত্যেকটা প্রজেক্টেই করার চেষ্টা করি। এবার দেখেন আমরা হচ্ছে যে রিপিটেড ক্লাস ব্যবহার করার চেষ্টা করি। যেমন রিপিটেড ক্লাস ব্যবহারের সুবিধা আছে, আমাদের পরিশ্রম করা লাগে কম। যেমন দেখেন এটা যতটা ওয়াইড আমার কন্টেনারের ফুল ওয়াইড জুড়ে হয়েছে, তাই না? তাইলে এটাকে আমি এখন ওয়াইড ফুল একটা ক্লাস অ্যাড করে দিলাম। এই ওয়াইড ফুল ক্লাসটাকে ওয়াইড আমি 100% দিয়ে রাখলাম। এর আর অন্য কোনো কাজ নেই, এর কাজ জাস্ট ওয়াইডটাকে 100% করবে, বুট স্ট্র্যাপের টাইপের আর কি। তো অ্যাডভান্সে যে এইটাকে আমরা এই যে লক স্টাইল শিট করে স্টাইল শিটটাকে লক করে দিই, যেন ভুলবশত অন্য কোনো সিএসএস আমি একে না করে ফেলি। তাইলে হইতে পারে যে সাইটটা আমার ব্রেক হয়ে যাচ্ছে। আপু হাই। এরপরে দেখেন দ্বিতীয়টা আমার কি আছে। দ্বিতীয়টা যেটা আছে আমার একটা বর্ডার আছে, চারিদিকে বর্ডার রেডিয়াস আছে। তো বর্ডার রেডিয়াস, তো এই যে বর্ডার 3 পাশে বর্ডার আর বর্ডার রেডিয়াস বটমে এরকম কোনো সেকশন আমার এই ডিজাইনে আর মিল নাই আর কি, যে জাস্ট নিচের দিকে বর্ডার রেডিয়াস আর বর্ডার সলিডাস এরকম টাইপের আর কোনো মিল নাই বলে আমি ওরকম টাইপের বর্ডার বলে ক্লাস নিলাম না বা রেডিয়াস বলে ক্লাস নিলাম না। যদি প্রয়োজন হয় তখন নেবো। এক্সট্রা ক্লাস তৈরি করে রাখারও প্রয়োজন নয়, এক্সট্রা ক্লাসটাও তো লোড হবে আমার, ওর সিএসএসটাও তো লোড হবে, তাই না? তো যতটুকু জাস্ট আমাদের প্রয়োজন বুট স্ট্র্যাপ, এই জন্যই আমি কাস্টম কোডিংয়ের ক্ষেত্রে ব্যবহার না করে এসসিএসএস ব্যবহার করি, যেন ওই বুট স্ট্র্যাপে তো অনেক ক্লাস, অনেক জেস, অপ্রয়োজনীয় অব্যবহৃত অনেক কিছু লোড হয়। যে জন্য আর কি আমরা এই কী করি, যতটুকু প্রয়োজনের সময় ওই একটা ক্লাসকে আমি কুট করে ক্রিয়েট করে নিলাম। এখন কমনলি এই হেডারের জন্য আমি হচ্ছে আইডির পরিবর্তে ক্লাস ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করি। ক্লাস নিলাম আমি এখানে একটা নেভিগেশন। আমরা যদি চাই এইটাকে, তাইলে আমরা এখন এখানে পরিবর্তন করে দিতে পারি ন্যাব বলে, সেই ন্যাব এইচটিএমএল ট্যাগটা আছে। এইবার এইটাতে আমার যার যা প্রয়োজন সেটা করা শুরু করি। দেখেন এখন আমার এখানে বর্ডার রেডিয়াস আছে প্রথমেই 20 পিক্সেল 20 পিক্সেল। এবার দেখেন বর্ডার আছে সলিড কতটুকু আছে আমরা দেখি। এটা আমি জুম করি, এটাতে সিলেক্ট করি, তাইলে এখানে যদি দেখি, দেখেন বর্ডার রেডিয়াস বর্ডার আছে 0.5 পিক্সেল 0.5 পিক্সেল 0.5 পিক্সেল। স্ট্রোকের এই যে এই কালারটার 20% রয়েছে স্ট্রোক। বর্ডার রেডিয়াসটা কতটুকু আছে দেখি, বর্ডার রেডিয়াসটা মনে হয় মিক্স দেখাচ্ছে। এই জায়গাতে গেলে না, এটা তো বর্ডার রেডিয়াসটা কই, এই যে রেডিয়াস, এই জায়গাতে গেলে দেখেন এই যে 20 পিক্সেল আর কি আছে। তো আমাদের ওয়ার্ডপ্রেস বা কাস্টম এইচটিএমএল সিএসএস যাই হোক, ও হলো 0.5 পিক্সেল বোঝে না, হ্যাঁ অ্যাকচুয়ালি ও দেখাই 1 পিক্সেলই। তো তারপরে ডিজাইন অনুযায়ী ধরেন যে ক্লায়েন্ট আমাদেরকে চেস করতে পারে যে আমার 0.5 পিক্সেল আছে, তুমি 1 পিক্সেল কেন দিছো, আমার এইটা ডিজাইনের সঙ্গে ম্যাচিং হচ্ছে না। এই জন্যে অ্যাজ ইট ইজ একদম যেরকম আমরা একদম সেরকম করি। তো এই কালারটার 20% আছে, আমি এই যে জায়গা থেকে ডেনসিটি কম করে দিলাম, কালারের 20% করে দিলাম। এখন দেখেন টপে আমাদের বর্ডার নেই, তো টপ সিলেক্ট করলাম, এখান থেকে বর্ডার নান করে দিলাম। এর যেহেতু এখন ডিফল্ট কোনো হাইট ওয়াইট নেই, এই হাইট দেওয়া নেই, এই জন্য এখন ফ্রন্ট এন্ডে গেলে আমাদেরকে কোনো কিছুই দেখাবে না। এখন একে যদি দেখি আমরা, তাহলে দেখেন এর প্যাডিং দিয়ে আছে ডানে বামে 20 পিক্সেল, ওপরে নিচে 15 পিক্সেল। তো একে আমি একটা প্যাডিং দিয়ে আসি 15 পিক্সেল 20 পিক্সেল 15 পিক্সেল 20 পিক্সেল। যদি চারিদিকেই একরকম থাকে তাইলে আমরা যে কোনো একটাতে লিখে যে অ্যাপ্লাই অলে করলে আবার চারিদিকেই সমান হয়ে যায়। হ্যাঁ, সেভ করে দিলাম। এখন যদি ফ্রন্ট এন্ডে যাই আমরা হালকা পাতলা কিছু দেখতে পারবো। দেখেন এখন আমাদের বর্ডার দিয়ে আমাদের যে শেপটা ছিল অ্যাকচুয়াল, সেই শেপটা চলে আসছে। এরপরে দেখেন আমাদের এইটা আছে হচ্ছে ফ্লেক্স রো ডাইরেকশনে। তো
তো ফ্লেক্স আমাদের ইউজুয়ালি প্রয়োজন হয়, এই জন্যে ফ্লেক্সকে আমরা একটা, এই যে নেভিগেশন এর ক্লাসটাকে আমি লক করতেছি না, কেননা এটা জাস্ট এই নেভিগেশনের জন্যই ফিক্স, আমার এটা আর অন্য কোথাও ব্যবহার হবে না। এরপরে দেখেন সাইট ফ্লেক্স বলে আমি এইভাবে নিলাম। দেখেন এখানে আপনি শুধু ফ্লেক্সও লিখতে পারতেন, তবে যেইগুলো জিনিসগুলো সিএসএসের প্রপার্টির নাম আছে ওই নামের সঙ্গে একদম ম্যাচিং করাই না, অনেক সময় কনফিউশন ক্রিয়েট হতে পারে, এই জন্য একটু প্রিফিক্স ব্যবহার করি আমি। তো এর কাজ কি হবে, তাইলে আমার ফ্লেক্স রোতে তৈরি করবে একটা জিনিস, অ্যালাইন আইটেম সেন্টার স্পেস বিটুইন, আর বাই ডিফল্ট আমি 20 পিক্সেল প্যাডিং দিয়ে রাখি, এর কাজ জাস্ট এতটুকুই। তাইলে একেও আমি লক করে দিলাম, কেননা এই আমার বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে। এবার দেখেন সাইটের লোগোর জন্যে এই একটা লিঙ্ক র্যাপার নিলাম, এখান থেকে দেখেন এলিমেন্টস আছে, অ্যাড এলিমেন্টস, এই যে লিঙ্ক র্যাপার, এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা নাম চেঞ্জ করি, হ্যাঁ, যেন পরবর্তীতে আমি বা অন্য কেউ কাজ করতে গেলে সহজেই বুঝতে পারে যে এই জিনিসটা এই জন্যে। এই জায়গাতে ইউআরএল চেঞ্জ করে দিলাম, জাস্ট একটা ব্যাকস্ল্যাশও দিতে পারি, আমরা পুরো ডোমেনের নামও দিতে পারি। তো ব্যাকস্ল্যাশ দেওয়াটাই বেটার, কী জন্যে ওই যখন সাইট মাইগ্রেশন হয় তখন এই ডিজাইনে যে লিঙ্কগুলো দেওয়া থাকে এইগুলো পরিবর্তন হয় না, হ্যাঁ, ম্যানুয়ালি আবার পরিবর্তন করতে হয়, এই জন্যে ডোমেনের নাম অ্যাভয়েড করাটাই বেটার। যেমন এটা একটা স্টেজিংয়ে আছে, স্টেজিং থেকে যদি লাইভে যাই তখন কি হবে, স্টেজিং থেকে লাইভে গেলে এইটা তো আমার ওই ডোমেন নামটা আবার পরিবর্তন করা লাগবে, তখন কি আপনি যে আবার এডিট করবেন, মাল্টিপল টাইম তো আমরা কাজ করব না, এই জন্যে একটু বুদ্ধি খাটাই এভাবে চলবো আমরা। এরপরে আসেন একটা ইমেজ নেন, সাইট লোগো ব্রাউজ করেন, ইমেজটাকে এখান থেকে আমরা এক্সপোর্ট করি। দেখেন যদি ভেক্টরাইজ জিনিস হয়, যেমন এখানে ক্লিক দিলে দেখেন এইগুলো ভেক্টরাইজ, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এসভিজি এক্সপোর্ট করি, এসভিজি এক্সপোর্ট করলে প্রয়োজন অনুযায়ী ছোট বড় করা যায়, ওকে কোয়ালিটি নষ্ট হয় না। তো এক্সপোর্ট করলাম আমি জাস্ট, যেহেতু এই দেখেন এখন নেবে না নেই এসভিজি আর কি কোড ইনজেক্ট করে, এই জন্য বাই ডিফল্ট এসভিজি আপলোড করতে দেয় না। এই জন্য আমার খুব প্রিয় একটা প্লাগইন আছে পছন্দের, সাপোর্ট এসভিজি সাপোর্ট। দেখেন আমি আগে সেফ এসভিজি যেইটা এইটা ব্যবহার করতাম, তো মাঝখানে কি একটা প্রবলেমের কারণে এইটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি, আমি এখন এই যে সাপোর্ট এসভিজিটা ব্যবহার করি। এখন এটা আমি একবার রিলোড দিলে আমি আপলোড করতে পারবো। এরপরে দেখেন মেনু ক্রিয়েট করতে হবে আমাদেরকে। মেনু ক্রিয়েট করার জন্য আমি দুইটা পন্থা অবলম্বন করি, যদি পেজ থাকে সাইটে তাহলে পেজ ক্রিয়েট করে আসি, আর যদি পেজ না থাকে, মনে করেন যে হয় না ব্লগে তো মেনু থাকলে ক্যাটাগরির নাম এই সেই থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমি প্লেস হোল্ডার ক্রিয়েট করি। তো এখন আমরা পেজ ক্রিয়েট করতেছি না, জাস্ট প্লেস হোল্ডার ক্রিয়েট করতেছি। প্লেস হোল্ডার কীভাবে ক্রিয়েট করি, এখানে যাই, মেনুর একটা নাম দিই, প্লেস হোল্ডার ক্রিয়েট করার জন্য যেমন হোম পেজ আমার নেই এখন, আমি এই জায়গা থেকে কাস্টম এই জায়গাতে হ্যাশ দিয়ে রেখে মেনুগুলোকে ক্রিয়েট করে নিই। আর যদি দেখি যে না স্ট্যাটিক পেজ এইগুলো, তাই লাগে পেজগুলো আমি ক্রিয়েট করে এসে মেনু ক্রিয়েট করি। তারপরে সব পেজ আমার অলরেডি আছে এখানে, সব পেজটাকে আমি নিই। এরপরে আর কি আছে, অ্যাবাউট কন্ট্যাক্ট, এই ধরেন আমার মেনু ক্রিয়েট করা হয়ে গেল। এবার এখান থেকে প্রো মেনু বলে একটা এলিমেন্ট আছে যেটা আমরা ব্যবহার করতে পারি মেনুর জন্যে, টপ মেনুর জন্যে, যেহেতু ড্রপ ডাউন থাকে অনেক সময়, এটা রিলোড না দিলে আর কি মেনু পাবে না। তো আমি এখানে নিতে একটা কাস্টম আনক্যাটাগরাইজটা দিয়েই শপের ভিতরে একটা ড্রপ ডাউন ক্রিয়েট করি, যেন ড্রপ ডাউনটাও একবারে দেখাই যাইতে পারি।
এটা হচ্ছে এর একটা প্রবলেম আর কি, অ্যাজাক্সে ও ব্যাক এন্ডের জিনিস নিয়ে আসতে পারে না, রিলোড দিয়ে লাগে। আল্লাহ। এবার দেখেন আমার মেনুটা চলে আসছে। এখানে যদি মাল্টিপল মেনু থাকে আমার, তাহলে মেনু সিলেক্ট করে দিই। আর এটা হচ্ছে মোবাইল টুগল, অর্থাৎ মোবাইল মেনু কোথা থেকে হবে। তো যদি মেনুতে অনেক আইটেম থাকে তাইলে মেনু ভাঙাচোরা দেখা যাইতে পারে, যে কারণে আমি এই যে এটা ব্যবহার করি, ট্যাবলেট থেকেই বানাই দিই। ওকে, বা ডেস্কটপ মেনুটা দেখেন এই জায়গায় অ্যালাইন আছে, ডিজাইনের উপর বেস করে অ্যালাইনমেন্ট প্রয়োজন হইতে পারে আমাদের। এরপর আছে টাইপোগ্রাফি, তাহলে টাইপোগ্রাফি আমরা ম্যাচিং করি। খালি মনে হচ্ছে লারাভেল আমাকে কাছে এসে বলে ডাকছে কাকা, বারবার খালি এটা মনে হচ্ছে। আচ্ছা দেখেন এটা আছে মিডিয়াম 20 পিক্সেল ফন্ট সাইজ, এখান থেকে দিই আমরা 20 পিক্সেল ফন্ট সাইজ। ফন্ট তো আমার অলরেডি সিলেক্ট আছেই। এখান থেকে কালার আছে ব্ল্যাক, তাহলে ব্ল্যাকটাকে আমি অ্যাড করে নিলাম। ফন্ট ওয়েট আছে মিডিয়াম, মিডিয়াম তার মানে হচ্ছে 500। আপার কেস আছে নাকি দেখেন, আপার কেস নেই। এখন এই যে আইটেমসগুলোর মাঝখানে গ্যাপ দেখেন, 25 পিক্সেলের গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটা এখানে সেট করার ওয়ে নেই। এখানে দেখেন মার্জিন আর প্যাডিং আছে, এইটার জন্যে আমি হচ্ছে কাস্টম সিএসএস প্রিফার করি, মার্জিন প্যাডিং ব্যবহার না করে আমরা হচ্ছে গ্যাপ বলে যে সিএসএসটা আছে সেইটা ব্যবহার করি আমি। তো এই যে অক্সিজেন প্রো মেনু লিস্ট, এটা ধরেও করতে পারি আমরা, অথবা এই জায়গাতে গেলেই দেখেন এই জায়গাতে অলরেডিও সিলেক্টর আমাদেরকে আইডি সহ দিয়ে দিছে। তো একটা সাইটে মাল্টিপল প্রো মেনু ব্যবহার করার প্রয়োজন হইতে পারে, এই জন্য আর কি হেডারের মেনু তো আমরা প্রত্যেক দিন চেঞ্জ করব না, যে কারণে আইডি সহ একে নিয়ে আসি আমি। এখন দেখেন ফ্লেক্স আমার প্রয়োজন রো ডাইরেকশনে, একে আমি এখন যেরকম গ্যাপ প্রয়োজন সেরকম গ্যাপ আমরা দিতে পারি আর কি। তো আমাদের এখানে গ্যাপ ছিল কতটুকু, 25 পিক্সেল, 25 পিক্সেল গ্যাপ দিই। দেখেন আমাদের আসলো। এবার সাব মেনুর আইকনটা দেখতে খারাপ লাগছে, সাব মেনুর আইকনটা চেঞ্জ করি। এই যে দেখেন ডেস্কটপ ড্রপ ডাউন মেনু, এই জায়গা থেকে ইনেবল ডিসেবল করা যায়, ড্রপ ডাউন দেখাবে কি দেখাবে না। তো এই জায়গাতে অ্যানিমেশন দেখা যায়, তো আমি বেশি পছন্দ করি ফেডটা। এরপরে দেখেন অ্যানিমেশনের ডিউরেশন 0.3 সেকেন্ডটাই বেস্ট। বক্স শ্যাডো এই সেই অনেক কিছু আছে, তো চাইল্ডের লিঙ্ক এই সেই অনেক কিছু পাবেন। এর মধ্যে আবার আইকনও আছে, কই ড্রপ ডাউন আইকন, আবার ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন আইকন। এখান থেকে দেখেন এই যে ফন্টসাম আর লিনিয়ার আইকন, দুইটা লাইব্রেরি আছে, তো লিনিয়ার আইকনগুলো আমার কাছে বেশি ভালো লাগে। ডিজাইনের সঙ্গে ম্যাচিং করে নিলেন আর কি আইকনটা, আইকনের সাইজ দেন, আইকন আর এই ড্রপ ডাউনের মাঝখানে ফাঁকা আছে কতটুকু, 10 পিক্সেল। তো এটা যেহেতু সবসময় আর কি ওই রকমই থাকবে, তো এটাকে মার্জিন দিলেও কোনো প্রবলেম নাই। এরপর যদি আমরা এই জায়গাতে যাই, দেখেন আমাদের মোবাইল মেনু চলে আসছে। তো মোবাইল মেনুতে এখন যান, প্রথমেই এই যে ওপেনিং লেআউট, এখন ওপেনিং লেআউটে গেলে এই জায়গাতে দেখতে পারবেন যে ওপেনিং আইকন, এই যে ওপেনিং যে আইকন সেটা কেমন হবে। এই জায়গাতে যদি আমরা লিখি মেনু, দেখেন মেনুর আইকন চলে আসলো। এই জায়গাতে মেনু টেক্সটটা আমাদের দরকার নেই, টেক্সটটাকে রিমুভ করে দিলাম। এর একটা এরিয়া দেখতে পাচ্ছেন, যদি আইকনের সাইজ ছোট করার প্রয়োজন হয় করা যাবে, যদি প্যাডিং কম বেশি করার প্রয়োজন হয় কম বেশি করা যাবে, ডিজাইনের উপরে নির্ভর করে এটা করবো আর কি আমরা। এখন দেখেন এরপরে যে এটা আসে সেটা হচ্ছে যে টাইপোগ্রাফি, মানে ওই যে যদি মেনু লেখাটা ওখানে থাকতো তাহলে ওটাকে ডিজাইন করার জন্য, তো ওইটা আমাদের দরকার নেই। ক্লোজ লেআউট, তো এখানে ক্লোজের জন্যে ক্রস আছে সম্ভবত, ক্রসটা ব্যবহার করতে পারি আমরা। এই জায়গাতে একটু লেআউটে ক্রস সিলেক্ট করার পরে উল্টো পাল্টা দেখাই, এইটাতে কোনো বিষয় না। ফ্রন্ট ইন্ডে দেখবো আমরা, ফ্রন্ট ইন্ডে যদি ঠিক থাকে থাকলো, না থাকলে কাস্টম সিএসএস করে দেবো আমরা। দেখেন এই যে ফ্রন্ট ইন্ডে ঠিক আছে আমাদের, হ্যাঁ। ব্যাক ইন্ডে একটু মাঝে মাঝে ওর একটু মাথায় সমস্যা হয় এরকম, এটা একটা বাদ। তো এইভাবে ধরেন যে প্রত্যেকটা ব্রেক পয়েন্টে আমাদের কাজগুলোকে এইভাবে করতে হবে, প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এইবার দেখেন এই যে আরেকটা বক্স,
এই বক্সের কোনো প্যাডিং আছে কি না, দেখেন উপরে নিচে প্যাডিং আছে 10 পিক্সেল 10 পিক্সেল। তাইলে এখানে আমরা 10 পিক্সেল 10 পিক্সেল প্যাডিং দিই। এই এই এরিয়াটাকে বলা হয়েছে কুইক অ্যাক্সেস এরিয়া, তো আমি কুইক অ্যাক্সেস র্যাপার দিই। এটার আবার গ্যাপ কতটুকু আছে দেখেন, এই যে 20 পিক্সেল 20 পিক্সেল গ্যাপ আছে। তো এটাকে আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লেক্সে আছে, যে ফ্লেক্স দিলাম আমার একটা সিএসএস রেডি হয়ে গেল, দেখেন আর লেখা লাগলো না। এবার আমরা দিলাম হচ্ছে কুইক অ্যাক্সেস ন্যাব। তো কুইক অ্যাক্সেস ন্যাবের মধ্যে আমাদের কি প্রয়োজন হচ্ছে, জাস্ট টপে 10 পিক্সেল প্যাডিং, এই 10 পিক্সেলই তো দেখলাম, হ্যাঁ বটমে 10 পিক্সেল প্যাডিং। এইটা যেহেতু জাস্ট এইটার জন্য স্পেসিফিক, আর অন্য কোথাও ব্যবহার হবে না, এই জন্য এইটাকে আমি লক করলাম না। এবার দেখেন এখানে আমাদেরকে বুঝতে হবে যে কি কি কাজ হইতে পারে। যেমন যদি এই যে এইটাতে ক্লিক দিই আমরা, তাইলে এ কোনো পেজে তো নিয়ে যাবে না, নিশ্চয়ই কোনো একটা সার্চ ওপেন করবে। এটাতে ক্লিক দিলে কোথাও নিয়ে যাবে, এটাতে ক্লিক দিলেও কোথাও নিয়ে যাবে, এটাতে ক্লিক দিলেও কোথাও নিয়ে যাবে। তাহলে সেইভাবে আমরা এলিমেন্টসগুলোকে নেব। তো প্রথমটাতে ক্লিক দিলে ধরেন আমার কোথাও নিয়ে যাবে না, এগুলোকে আবার নাম পরিবর্তন করে দেন। এই সার্চ টগল, তো এখানে নাম দেন সার্চ টগল। এবার এই জায়গাতে আইকন বসান, যেহেতু ওখানে একটা আইকন আছে, বা ওখান থেকে আমরা সরাসরি এইটাকে এক্সপোর্ট করে নিয়ে এসেও ডিজাইন ম্যাচিং করানোর জন্য এসভিজিতে একেও এক্সপোর্ট করতে পারি। আমরা এক্সপোর্ট করে নিয়ে এসে এই জায়গাতে এখন আইকন না বসে ইমেজ দিয়ে দিতে পারি, কারণ আমাদের তো ডিজাইন ম্যাচিং করাতে হবে, তাই না? যদিও এর বাই ডিফল্ট সঠিক ওয়াইড হাইটেই থাকবে, তারপরেও ক্লাস দিয়ে রাখতেছি ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য, কোনো কারণে ইস্যু হতেই পারে, তখন একে আমার আবার ঠিক করতে হবে। আমার যদি 4টা এলিমেন্টস আছে, আমি 4বার ধরে তো করব না, আমি কি করব, একবার ধরবো, প্রত্যেকটাই তো একই রকম, আমার প্রত্যেকটাকে একবারে ঠিক করব আমি। এইগুলো এক্সপোর্ট করি। এইটাকে এক্সপোর্ট করি, দেখেন এইটাকে আমরা এক্সপোর্ট করব ঠিকই, একটু কৌশলে নেব। এই যে টেক্সট সহ এটা তো আমাদের দরকার নেই, তাই না? এটা তো আমার ডাইনামিক্যালি আসবে, কেউ লিস্টে অ্যাড করলে আসবে, নাইলে আসবে না। এইটাও ঠিক একই রকম, কেউ যদি আমার উইশ লিস্টে অ্যাড করে তাহলে আসবে, নাইলে এই কার্টে অ্যাড করা থাকলে আসবে, না আসবে না। তো এটাকে আমরা আর কি ওই আইকনের ওই টেক্সটার ওইটা বাদ দিয়ে আর কি ইম্পোর্ট করব, যেটা আমরা পরবর্তীতে শিখবো না আর কি। হ্যাঁ, কাস্টম কোড আছে, কাস্টম কোডের জন্যে এই কাস্টম কোড দিয়ে আর কি কাউন্টারটা রেডি করা যায়। এটা আর আমি আইকন আর পাল্টাচ্ছি না, আইকন তো এখন পাল্টাতে পারছেন। এবার দেখেন আমি তো প্রত্যেকটাই ডিপ নিলাম, কিন্তু এই 3টা তো আমার ক্লিকেবল হবে। এই দেখেন এই জায়গাতে কুইকলি ক্লিক দিলেই ওইটা লিঙ্ক র্যাপারে পরিবর্তন হয়ে যায়। এটা জাস্ট কুইকলি ক্লিক দিলেই এটা লিঙ্ক র্যাপারে পরিবর্তন হয়ে গেল। এখন এখানে আমরা লিঙ্ক সেট করতে পারবো যে কোথায় যাবে, তাহলে এটা ওয়েবসাইট/মাই অ্যাকাউন্টে যাবে, বা এই জায়গার থেকে সেট করে আমরা পেজটা ধরেও নিতে পারি। যেমন এই যে মাই অ্যাকাউন্ট, এই জায়গাতে আমি দিলাম ডোমেনের নাম হাওয়া করে। এইভাবে এখন প্রত্যেকটাই তাহলে আমরা কানেক্ট করতে পারবো। এটা উইশ লিস্টে যাবে, এটা কি আছে কার্টে যাবে। তাহলে এটা লিখে রাখি মাই অ্যাকাউন্ট উইশ লিস্ট, আর এটা হচ্ছে কার্ট। অ্যাকাউন্টটা পরিবর্তনই করে দিই, নাহলে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। শিপিং কার্ড এটা অলরেডি মনে হয় একবার এক্সপোর্ট করা আছে, এই জন্য ঝামেলা করছে। ওটা আইকন সহ এক্সপোর্ট করে ফেলছি আমি, সরি। আচ্ছা যাক, এই বিষয়টা তো বুঝলেনি আর কি। এখন আমাদের দেখেন লেআউটটা আর ডিজাইনটা যদি আমরা পাশাপাশি রেখে দেখি, তাহলে আমাদের 100% ম্যাচিং হওয়ার কথা। কিভাবে আমরা নিশ্চিত হব? যদি এটার হাইট দেখি এখানে 80 পিক্সেল, তাইলে এখানে আমরা সেইটাই দেখবো আর কি 80 পিক্সেল হলো কি না। হেডারটাকে যদি আমরা এখন ধরি,
এই যে কম্পিউটে যাই, দেখেন 93 পিক্সেল হয়ে গেছে আমাদের হাইট। তার মানে আমাদের এই জায়গাতে কোনো না কোনো কিছু ম্যাচিং হয়নি ডিজাইনের সঙ্গে, যে জন্যে এত বড় হয়েছে। আমাদের তো এত বড় হওয়ার কথা না, হাইট হবে আমাদের 80 পিক্সেল। তো এটাতে যদি দেখি 15 পিক্সেল প্যাডিং আছে। আচ্ছা, এই জায়গাতে এসে দেখেন 10 পিক্সেল হয়ে গেছে, তাই না? এই প্যাডিং নেওয়ার ক্ষেত্রে আর কি সবচেয়ে বড় এলিমেন্ট যেটা, সেইটার দিকে আমরা বিচার করব যে বড় এলিমেন্টের থেকে গ্যাপটা কতটুকু ততটুকু। তো ওই জায়গাতে আমরা ওইটা খেয়াল করছিলাম বলে 15 পিক্সেল দেখলাম, এখন দেখতেছি যে হচ্ছে 10 পিক্সেল অ্যাকচুয়ালি। তাইলে ওইটা আমরা প্যাডিংটা কম করে দিই। এইভাবে আমাদেরকে মানে প্রত্যেকটা জিনিস আমরা ম্যাচিং করে করে দেখব যে আমার 100% ম্যাচিং হয়েছে কিনা। এবার যদি দেখি আমি, তাহলে দেখেন 83 পিক্সেল আসছে। এই জায়গাতে আমার আছে হচ্ছে 80 পিক্সেল, 3 পিক্সেল কম বেশি। তো 3 পিক্সেল কম বেশি কোনটার কারণে আমরা দেখি এই লোগোর হাইট কতটুকু আছে, 50 পিক্সেল। আচ্ছা, এইটার জন্য হইতে পারে, এইটার হাইট আমাদের টোটাল কত, 60 পিক্সেল। দেখি আমাদের এই জায়গাতে এই যে এটা আইকন সহ সহ নাম্বার সহ চলে আসছে, তো এই জন্য হইতে পারে, এটার জন্যে। এটার হাইট 42, এই যে 62 পিক্সেল, এটার হাইট 2 পিক্সেল বাইরে গেছে। এই যে এই আইকনটার জন্য আর কি। জাস্ট আমি আইকনটাকে আরেকবার এক্সপোর্ট করি। এটা যেহেতু আমাদের দরকার নেই, নতুনটা আপলোড করার পরে ওইটাকে আমি ডিলিট করব, যেন মানে ক্যাশিং টাইপের কোনো ইস্যু না হয় আমার। এবার দেখি আমি কি অবস্থা হয় আমার হেডারের। 71 পিক্সেল। এবার দেখেন আবার কম হয়ে গেল, তাই না? তো এরকম কম হয়ে গেলে তখন একে আমরা হচ্ছে এইভাবে যে মিনিমাম হাইট সেট করে দিই। যেহেতু অলরেডি আমার টপ বটম থেকে সেন্টারে করা আছে, এই মিনিমাম হাইটটা দিই কী জন্যে দেখেন, এখানে তো এখন আমার ওই যে নাম্বারের জায়গাটা আসবে না, দিলে তখন হবে কি নাম্বারেরটা দিয়ে তখন আবার একদম টপে লাগে যাবে। এই জন্য যদি হাইট দেখি যে কম আছে, তখন আমরা এই মিনিমাম হাইটটা একে সেট করে দিই। আর যদি বেশি থাকে তাহলে কোন জায়গা থেকে বেশি আসলো, কেন বেশি আসলো, এটা দেখে কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। এই যে আমি মনে করলাম 2-1 পিক্সেল যদিও কোনো ইস্যু না, তারপরেও আমাদের এরকম ক্লায়েন্টও আছে হাফ পিক্সেলের জন্য বলে এটা ঠিক করে দাও। এই জন্যে আমরা প্রথম পর্যায়ে একদম যত নিখুঁত সম্ভব তত নিখুঁত করে দেব। এবার মোবাইল ডিজাইনে যাই, যদি মোবাইল ডিজাইনে দেখি এই দুটো আছে, বাদ বাকি দুটো জিনিস নেই। আবার ওই জায়গাতেই যে মোবাইলের যে মেনুটা ওইটা টগল আছে, তো এইটা অ্যাকচুয়ালি আর কি কাস্টম মেনুর জন্য করা। তো এইরকম ক্ষেত্রে আমরা এই মেনুটাকে এই জায়গাতে এসে ডিসপ্লে নান করে দিয়ে আবার ডুপ্লিকেট করে এই বক্সের মধ্যে নিয়ে আসি, নিয়ে এসে এই জায়গাতে ডিসপ্লে ব্লক আর রুটে যে ডিসপ্লে নান করে দিই, এইভাবে করি আর কি। হ্যাঁ, এরপরে দেখেন এই দুইটা আমাদের দরকার নেই, তাইলে এই জায়গাতে লিখি আমরা নান ফ্রম ট্যাবলেট। এই ক্লাসটা ব্যবহার করলে ট্যাবলেট থেকে ওর নিচে আর কোনো কিছুই আমাদেরকে দেখাবে না। তো এইটা আমরা এই জায়গাতে একটা ক্লাস দিয়ে রাখলাম, ওদের অনেক প্রয়োজন হবে যে ট্যাবলেট থেকে নিচের ভার্সনগুলোতে আমাদের আর দরকার নেই, সেটার জন্য আমরা একটা ক্লাস অ্যাড করেই রাখলাম। এখন যদি মোবাইলে আসি, আবার দেখেন আমাদের কিন্তু ওইটা হয়ে গেছে, তারপরে আমরা ছাড়ি দিতে পারতাম, ছাড়িনি। মোবাইলে আবার দেখি যে কোনো কিছু পরিবর্তন আছে কিনা। যেমন দেখেন এখানে অলরেডি পেয়েছি যে 10 পিক্সেল প্যাডিং আছে। আমাদের ডেস্কটপ ভার্সনে ছিল হচ্ছে 20 পিক্সেল। ট্যাবলেটে রাখতে পারি আমরা, সমস্যা নেই। তবে এই যে ল্যান্ডস্কেপে এসে ডিজাইন মোবাইলেরটা আমি ইমপ্লিমেন্ট করা শুরু করে দিই। এরপরে এর হাইট আছে হচ্ছে 40 পিক্সেল। তো এই জায়গাতে ডেস্কটপেরটা যেহেতু আমরা ডেস্কটপে এক্সপোর্ট করেছি, তো ডেস্কটপেও অলরেডি ঠিক থাকারই কথা, কিন্তু মোবাইলে এসে অনেক সময় লোগো ছোটো হয়ে যায়, যে জন্য আমি একে ম্যাক্সিমাম হাইট সেট করে দিলাম। স্ট্যাটিক হাইট দেব না, জাস্ট ম্যাক্সিমাম হাইট দিলাম। এবার যদি দেখি যে এর হাইটটা কতটুকু, 80 পিক্সেল আছে কিনা। আমাদের পুরো হেডারের হাইটই দেখেন এখন 60 পিক্সেল হয়ে গেছে। তো এই জায়গাতে আসি আমি, আবার
মিনিমাম হাইটটাকে 60 পিক্সেল করে দিই। দেখেন আমাদের মোবাইলের ডিজাইনও রেডি। এই যে এর জাস্ট প্যাডিং আছে বেশি, প্যাডিংটা বাদ দিয়ে দিলেই মোবাইলের সঙ্গে ম্যাচিং হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে এখানে দেখি। দেখেন এখানে 82 পিক্সেল দেখাচ্ছে হাইট, কিন্তু আমার হাইট অ্যাকচুয়ালি হবে হচ্ছে 60 পিক্সেল, কিন্তু ম্যাচিং হচ্ছে না কি জন্যে দেখি। এইগুলো কতটুকু 24-24 আছে, তাহলে কোনো একটা কিছুতে আমাদের ঝামেলা করছে। 10 পিক্সেল 10 পিক্সেলই আছে। এই জায়গাতে সিএসএস পড়াটা খুব জরুরি। হ্যাঁ, সিএসএস পড়ে বোঝা যায় সহজেই যে দেখেন কোন জিনিসে জ্বালাচ্ছে। 60 পিক্সেল মিনিমাম হাইট, এই জায়গায় টপ বটমের এই যে এই প্যাডিংটা সম্ভবত আমাদের এই 10 পিক্সেল 10 পিক্সেল প্যাডিংটা এখানে সম্ভবত নাই, না 6 পিক্সেল 6 পিক্সেল হয়ে গেছে এই জায়গাতে দেখেন। তাহলে এই জায়গাতে এসে এটা হয়ে গেছে 6 পিক্সেল 6 পিক্সেল। এবার আমার হাইটটা কত দূর আসে দেখি ম্যাচিং হয় কিনা। এবার যদি দেখি 74 পিক্সেল দেখাচ্ছে, কিন্তু এই জায়গাতে আমি দেখলাম কত 60 পিক্সেল। এই জায়গাতে প্যাডিং ঠিক ছিল। এইটার অ্যাকচুয়াল হাইট কত 40 পিক্সেল। তাহলে আমার এইটার হাইট কতটুকু আসছে দেখি। আমরা যেহেতু দেখলাম ডেস্কটপেই জ্বালাচ্ছিল 41 পিক্সেল আর 6 6 12 মানে 53 পিক্সেল এর হাইটই হয়ে গেছে। তাহলে এই জায়গাতে কোনো একটা কিছুতে গন্ডগোল করছে আমাকে। এই যে এই প্রো মেনুর যে মোবাইল মেনু, এইটাতে অ্যাকচুয়ালি আমাকে জ্বালাচ্ছে। তো প্যাডিংটা আমি একটু কম করে দিই। প্যাডিং লেআউট প্যাডিংটা 0 করে দিই, বা 0 করে দিই। আইকনটা যা আছে থাক। এবার দেখি যদি আমি হেডার 65 পিক্সেল আর এই জায়গাতে আমার আছে আমার 60 পিক্সেল, এখনও 5 পিক্সেল। এই যে এইটার আর কি এই যে হাইট, এই হাইটের জন্য জ্বালাচ্ছে। তো এটা যেহেতু এই যে প্রো মেনু দিছি, তো এই প্রো মেনুর জন্য একটু প্রবলেম হয়, তো এটা আপাতত এরকমই থাক। এটা আমরা আগামীতে কাস্টম মেনু করা শিখবো, তখন দেখবো যে এই জিনিসটা আমাদের 100% ম্যাচিং হয়ে যাবে। তো মূল বিষয় যেটা, এইভাবে প্রত্যেকটা জিনিসের দিকে খেয়াল রেখে একদম ডিজাইন টু ডিজাইনের 100% আউটপুট দিতে হবে। এরপর যদি ফুটারে আসি, তাহলে ফুটারটাও একই রকমভাবে এখন আমাকে এভাবে করতে হবে। বাবা আমার সম্ভবত 8-10 মিনিট পরে অফ হয়ে যেতে পারে। আচ্ছা সেটা অফ হোক। তো মূল Google থেকে বিষয়টা আপনারা দেখাচ্ছিল। বুঝলেন কিনা যে কিভাবে অ্যাকচুয়ালি কাজটাকে নিখুঁত করতে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রত্যেকটা জিনিসের দিকে নজর রাখতে হবে যে এই জিনিসটা অ্যাকচুয়াল কেমন আছে ফিগমাতে। তাহলে আজকে ধরেন যে এই পর্যন্তই থাক, একদিনে বেশি লোড দিলে ঝামেলা হয়ে যাবে। সবার কাছে একটা করে ডিজাইন দেয়া আছে, সেই ডিজাইনটা দেখে একদম এক্সিকিউশন দেওয়ার চেষ্টা করবেন। আগামীকালকে 1 ঘন্টা আমরা আগে সবার কাজ দেখব, কার কি প্রবলেম সেটা ফিক্স করব, তারপরে আবার নতুন সেকশন ডিজাইন করব। ঠিক আছে?